কেড়ে নিয়ে নিজেরা সম্পদের পাহাড় গড়ে তোলা, রাষ্ট্রের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা। এবং আরেকটি বড় তাদের যে কাজ ছিল সেটি ছিল, যারা ক্ষমতায় ছিল স্বাধীনতার সুফল, রাষ্ট্রের সকল সুফল তারাই নিজেরা ভোগ করেছে এবং তাদের দলীয় লোকজন রাষ্ট্রের সকল সুফল তারা নিজেরা ভোগ করেছে, সাধারণ মানুষকে জিম্মি করেছে। বিশেষ করে বিরোধী দলের কর্মী সদস্য নেতা কর্মীদেরকে বিরোধী মতকে দমনের জন্য তারা রাষ্ট্র শক্তিকে ব্যবহার করেছে। এবং যারা অতীতে ক্ষমতায় ছিল আমরা দেখেছি তারাই শুধুমাত্র নিরাপদে ছিল, আর বাকি যারা ক্ষমতার বাইরে ছিল, বিরোধী দলে ছিল, তারা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, বঞ্চিত ছিল, তাদের গুম খুমের শিকার হয়েছিল। একটি দল ক্ষমতায় গেলে অন্য দলের মানুষ, অন্য দলের নেতা কর্মীরা ঘর বাড়িতে থাকতে পারত না, হয়তো তারা বাড়িঘর ছাড়া থাকতো, আর নয়তো জেলখানায় থাকতে হতো, খুন করা হতো, গুম করা হতো, নির্যাতন করা হতো। এই অবস্থা চলেছে আমাদের স্বাধীনতা পরবর্তী বিগত 54 বছর, ঠিক না? আমরা কি অবস্থা চাই? চাই না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন একটি রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় যেখানে এখানে সকল ধর্মের মানুষ থাকবে, সকল দলের লোক থাকবে, শ্রেণী পেশার মানুষ থাকবে, সকলে সকলের প্রতি সম্মান করবে, সকলে সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য সচেতন থাকবে, কেউ কারো উপর আঘাত করবে না। যারাই ক্ষমতায় যাবে তারা নিজেরা অন্যদের উপর জুলুম নির্যাতন করবে না, বরং অন্যদের জান মালের হেফাজত রক্ষার দায়িত্ব তারা নেবে, ঠিক না ভাই? এই জন্য বিগত 53 বছরে যারা ক্ষমতায় ছিল তারা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না, তারা জাতিকে বিভক্ত করেছে। এবং জাতিকে বিভক্ত করার ফলে কি হয়েছে? দেশ এগিয়ে যায়নি, বরং পিছিয়ে গেছে। দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে। আমাদের বেকার ভাইয়েরা তারা চাকরি পায় নাই, এবং তারা চাকরি না পেয়ে হতাশায় ভুগেছে। অনেক শিক্ষিত যুবক রয়েছেন, অনেক অশিক্ষিত যুবক রয়েছেন, তারা চাকরি করে, তারা নিজেরা কাজ করে, তারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে চেয়েছে, নিজেরা স্বাবলম্বী হতে চেয়েছে, কিন্তু সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে। চাকরি করতে গেলে সেখানে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। এমনকি চাকরি করার জন্যও দলীয় পরিচয় মুখ্য ছিল, দলীয় নেতা কর্মী ছাড়া কেউ চাকরি পেত না। এবং বিভিন্ন একেবারে টপ টু বটম, সচিবালয় থেকে নিয়ে একেবারে চৌকিদার দফেদার পর্যন্ত সব জায়গায় দলীয়করণ করা হয়েছে। আর রাষ্ট্রীয় কোষাগার থেকে যেসব বরাদ্দ হতো বিভিন্ন এমপি মন্ত্রীরা ভাগ বটরা করে নিত, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান তাদেরকে ভাগ করে দিত, অধিকাংশ তারা নিজেরাই তা ভোগ করত, ঠিক না? জনগণের কাছে পৌঁছতো না। হ্যাঁ, জনগণের মধ্যে একটা শ্রেণী যারা সরকারি দল করত, তারা বরং যাই ছিটে পাটা যায় কিছু বরাদ্দ হতো, তারা নিজেরা নিজেদের মধ্যে ভাগ বটরা করে নিয়ে যেত, ঠিক না? যে কারণে সাধারণ মানুষ বঞ্চিত ছিল। সাধারণ মানুষ যে রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রে যে তাদের অধিকার ছিল, অধিকার থেকে বঞ্চিত ছিল। যে কারণে মানুষের মধ্যে ক্ষোভ ছিল, মানুষের মধ্যে একটা জ্বালা ছিল, ক্ষোভ ছিল, দুঃখ ছিল, বেদনা ছিল। এর বহিঃপ্রকাশ ঘটেছে হলো এই জুলাই 24-এর জুলাই বিপ্লব এবং 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্যে। আমরা ভেবেছিলাম, মানুষের প্রত্যাশা ছিল এই জুলাই বিপ্লবের পর, এত রক্তক্ষয়ের পর, এত ত্যাগের পর, কুরবানির পর আমরা একটি নতুন রাষ্ট্র পাবো। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে রাষ্ট্রটাকে নির্মাণ করব, সকলে সকলের অধিকার বুঝে পাবে, গুম খুন বন্ধ হবে, চাঁদাবাজি দর্শন বন্ধ হবে, লুটপাট বন্ধ হবে, মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? 5ই আগস্টের পর আমরা দেখতে পেলাম
অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল এদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না। নতুন করে অনেকে মনে করছে তারা রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে, রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে এটা ভেবে তারা সরকারি দলের আগের সরকার যে আচরণ করেছে, আগের সরকারের নেতা কর্মীরা যে আচরণ করেছে তারা ঠিক সেই আচরণ করছে। ঠিক না? মানুষের উপর জুলুম করছে, নির্যাতন করছে, চাঁদাবাজি করছে, এমনকি নিজেরা মারামারি করে নিজেদের কর্মীদেরকে মারছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়, বেদনার বিষয় যে বড় রাজনৈতিক দলের দাবি করে তারা, কিন্তু তারা অতীত থেকে কোনো শিক্ষা গ্রহণ করে নাই। আমরা দেখতে পাচ্ছি তাদের কোনো শিক্ষা হয় নাই, তাদের চরিত্রের শিক্ষা হয় নাই, তাদের রাজনৈতিক কালচারের কোনো পরিবর্তন হয় নাই। এখন তাদের হাতে যদি আবার ক্ষমতায় যায় কোনো পরিবর্তন হবে? বরং আগে যা ছিল আমাদের আশঙ্কা হলো এর চেয়ে আরো খারাপ অবস্থা হবে। আগে যেমন একটি দল ক্ষমতায় থাকলে আরেক দলের মানুষ ঘর থেকে বের হইতে পারতো না, সামনেও তাই হবে। একটি দল আবার ক্ষমতায় গেলে অন্য দলের লোকেরা নিরাপদে থাকতে পারবে না, ঘর বাড়িতে থাকতে পারবে না, গুম খুনের শিকার হবে, এবং সাধারণ মানুষ এখনই চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গেছে। আর আরেকটা বিষয় হলো এই যে রাজনৈতিক শিষ্টাচার এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তোলা, এমন মানসিকতা তাদের মধ্যে গড়ে ওঠে নাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পোরশার প্রিয় নেতা, নওগাঁ 1 আসন নিয়ামতপুর সাপাহারের প্রিয় নেতা এই আব্দুল হক শাহ চৌধুরী, তাকে যখন হাত পাকা প্রতীক নিয়ে এখানে মনোনীত করা হলো তখন একটা শ্রেণীর গা জ্বালা পালা করে উঠেছে। কি ঠিক না? তারা তাকে তাদের পথের কাঁটা মনে করছে। আচ্ছা বলেন দেখি, এই মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী তিনি কারোর জন্য আতঙ্কের কারণ? সবার জন্য নিরাপদ, সকল দলের জন্য নিরাপদ, সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ। এমন একটা মানুষকে যারা সহ্য করতে পারে না তাদের কি আমরা ভালো বলতে পারি? বলেন দেখি, ভালো বলা যায়? তারা কেন তাকে এখন সহ্য করতে পারছে না? কারণ হলো তারা দেখছে তাদের বিজয়ের পথ বন্ধ হয়ে গেছে। যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে এই নওগাঁ 1 আসন থেকে এই আব্দুল হক শাহকে পরাজিত করার সাধ্য কারণ নাই। সাধারণ মানুষ তাকে ভালোবাসে, তিনি পরীক্ষিত, তিনি শুধু নির্বাচনে দাঁড়িয়েছেন এজন্য মানুষের কল্যাণের কথা বলছেন এমন না। তার সুদীর্ঘ জীবন, অতীত জীবন আপনারা দেখুন, তিনি মানুষের কল্যাণে কাজ করেছে, তিনি শিক্ষা বিস্তারে কাজ করেছে, তিনি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সব সময়, এবং তিনি একজন সৎ মানুষ। তিনি কি চুরি করবেন, ডাকাতি করবেন, লুটপাট করবেন, মানুষের মাথায় বাড়ি দিবেন, কারো অধিকার হরণ করবেন, কাউকে কারো নামে অন্যায়ভাবে মামলা দিবেন, কাউকে জেলে নিবেন না। তার প্রতিপক্ষ যদি হয় তাও তার প্রতি তিনি কোনোদিন জুলুম অবিচার করবেন না। করবেন নাকি? এমন একটা নেতা আলহামদুলিল্লাহ আপনারা পেয়েছেন, যাকে নিয়ে গর্ব করা যায়। এজন্যই যারা ভালো চায় না, সৎ লোক নেতৃত্বে আসুক, ভালো মানুষ নেতৃত্বে আসুক, ভালো মানুষ এখান থেকে এমপি হোক, এরা যারা চায় না তারাই আজকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি এখানে এসে শুনতে পারলাম বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, বিভিন্ন ভাবে অপতৎপরতা চালানো শুরু হয়েছে। ঠিক না? আমি সতর্ক করতে চাই, আগের অবস্থা ভুলে যান, ভুলে যান, চোখ রাঙানো বন্ধ করে দেন। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যুবক, বাংলাদেশের নতুন প্রজন্ম
এই গুন্ডা পান্ডাদেরকে আর ভয় করে না। আপনারা কত শক্তিশালী, এর চেয়ে অনেক বড় শক্তি ছিল হাসিনা, ঠিক ঠিক না? আওয়ামী লীগের শক্তি কম ছিল নাকি? হ্যাঁ, গোটা প্রশাসন তার নিয়ন্ত্রণ ছিল, সকল মিডিয়া তার নিয়ন্ত্রণে ছিল, ভারত তার পক্ষে ছিল, বিদেশি শক্তি তার পক্ষে ছিল, সকল বাহিনী তার কবজায় ছিল, কিন্তু টিকতে পারে না। কেন পারে নাই? জনগণ তার বিপক্ষে ছিল এবং কিছু বাচ্চা ছেলেরা ধাওয়া দিয়েছে, দেশ ছেড়ে ইন্ডিয়া পালিয়েছে, ঠিক ঠিক না? অতএব কেউ ক্ষমতার বাহাদুরি দিয়ে দেখাবেন না। অনেকে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বছর যাবত রাজনীতি করে, 1987 সালে প্রতিষ্ঠা হয়েছে, এদের তো পার্লামেন্টে কোনো এমপি নাই, এদেরকে ভোট দিলে ভোট পৌঁছবে, কি ঠিক ঠিক না? এটা বলে না? এটা বলবে, সামনেও বলবে এই দল তো পার্লামেন্টে যাওয়ার অভিজ্ঞতা নাই, তারা রাষ্ট্র চালাইতে পারবে না, পার্লামেন্টে এরা যাইতে পারবে না, এরকম বলবে। আমি সেই সমস্ত দলকে বলতে চাই, এই ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গিয়ে দল গঠন করে নাই। অনেক দল আছে আগে ক্ষমতায় গেছে, তাদের নেতারা তারপরে কি করেছে? দল গঠন করেছে। এই জন্য বড় দলের বাহাদুরি দেখায়। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের মধ্য থেকে এই দলটা গড়ে উঠেছে, তিলে তিলে জনগণের ভালোবাসা নিয়ে জনভিত্তি এখানে রচনা করেছে। প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজবুত ভিত্তি রয়েছে, ঠিক ঠিক না ভাই? আমরা এমপি মন্ত্রী হইতে পারতাম, আমরা সেই রাজনীতি করি নাই। আমরা কোন দুর্নীতিবাজের পিছনে ছিলাম না, কোন ফেসিবাদের শক্তি